এবার খামেনির ছেলে ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিনিরা। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা মুস্তফার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেশটির রেভলিউশনারি গার্ডে। তিনি কি পারবেন টিকে থাকতে? ইরাকে খামেনি জানাজায় শত শত মানুষের ঢল। মাশহাদের দাফনের তারিখ নিয়ে অনিশ্চয়তা। রাষ্ট্রীয় শেষ বিদায় স্থগিত কেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। টানা পঞ্চম দিনের মতো চলছে আমেরিকা ইসরায়েল জোটের সাথে ইরানের লড়াই। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। হামলা চালানো হচ্ছে লেবাননেও। জবাবে ইরান একাই লড়ে যাচ্ছে জোট বাহিনীর বিরুদ্ধে। নতুন করে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও বেসামরিক এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। জীবন বাঁচাতে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিনিরা। ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়েছে 200-রও বেশি জাহাজ। মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলা, মুহূর্তেই থমকে যায় আলো ঝলমলে নগরীর ব্যস্ততা। শুরু হয় পথচারীদের ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা এটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইরানের 2টি শাহেদ ড্রোন আঘাত এনেছে। এমন অবস্থায় সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানে হুলস্থুল পড়ে গেছে বিমানবন্দরগুলোতে। এতে 4 দিনে অন্তত 9,000 মার্কিনি মধ্যপ্রাচ্য ছেড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 28 ফেব্রুয়ারি আক্রান্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর পুরানো শত্রু ইসরায়েলের বিভিন্ন শহরে এভাবে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। আহভেজ, খামানে আর তাবরিজ এলাকায় ইসরায়েলের 6টি হারমেস 900 ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। ঘোলাটে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলো উদ্যোগ নিলে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। 4 দিনে ইরানে অন্তত 2000 অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানে অন্তত 17টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানেও হামলা হয়েছে। 4 দিনে ইরানে 1000-এর বেশি মানুষকে হত্যার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN। ক্ষেপণাস্ত্র হামলায় ধসিয়ে দেয়া হয়েছে ইরানের কোম শহরে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ভবন। যে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে নির্বাচিত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই হামলার দিনই নতুন নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। যদিও ঘোষণার ঘণ্টাখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা সম্ভবত বিমান হামলায় নিহত হয়েছেন। এইদিকে দেশ আর জনগণের সুরক্ষা চাইলে হিজবুল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ব্যবস্থা গ্রহণের জন্য লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির জীবিত পুত্র মুস্তফা খামেনি। আলী খামেনিকে হত্যার 4 দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তফার নাম ঘোষণা করল ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। বিশ্লেষকরা জানিয়েছেন, পদ্মার আড়ালে থাকা এই নেতার সাথে ইসলামিক রেভলিউশনারি গার্ড
আইআরজিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া ইরানের রাজনৈতিক, নিরাপত্তা ও ধর্মীয় গোষ্ঠীগুলোর ওপরেও রয়েছে মোস্তফা খামেনির প্রভাব। প্রশ্ন উঠেছে, মোস্তফা খামেনি কি পারবেন পিতার মতো প্রভাবশালী হতে? ইরানের ক্ষমতায় টিকে থাকতে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো একই পরিবার থেকে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা পাচ্ছে ইরান। সদ্য প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট। শুধু চেহারাই নয়, আচার আচরণেও যেন বাবা আলী খামেনির প্রতিচ্ছবি। মোস্তফা খামেনি এতদিন প্রচারের আড়ালেই ছিলেন, এমনকি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে এমন শঙ্কা থেকে মোস্তফা খামেনির ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছিলেন আলী খামেনি। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কেন মোস্তফা খামেনিকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিল তেহরান? মোস্তফা খামেনি কি পারবেন বাবা আলী খামেনির মতো জনপ্রিয় শাসক হয়ে উঠতে? 55 বছর বয়সী মোস্তফা খামেনি কোনো উচ্চপদস্থ ধর্মীয় আলেম নন, কখনো সরকারি কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেননি। ইরানের ক্ষমতার কাঠামোয় তার প্রকাশ্য ভূমিকা ছিল না বললেই চলে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে যথেষ্ট প্রভাব বিস্তার করে আসছিলেন। বছরের পর বছর ধরে তিনি সর্বোচ্চ নেতার অফিসের ভেতরে থেকেই কাজ করেছেন। বাবার আশেপাশে সবসময় একজন বিশ্বস্ত পাহারাদারের মতো থেকেছেন। অনেক সময় তাকে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির পুত্র আহমেদ খোমেনির সাথে তুলনা করা হয়। আহমেদ খোমেনিও তার বাবার শাসনামলে ইরানের অন্যতম প্রধান আস্থাভাজন সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনি ধীরে ধীরে ইরানের শাসক গোষ্ঠীর রাজনৈতিক, নিরাপত্তা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নিজের প্রভাব বিস্তার করেছেন। মোস্তফা খামেনিকে দীর্ঘদিন ধরে তেহরানের ক্ষমতা কাঠামোর আড়ালে থাকা কেন্দ্রীয় নেতা হিসেবে আখ্যা দিয়েছেন মিডল ইস্ট পলিটিক্যাল অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের পরিচালক ডক্টর এরিক ম্যান্ডেল। এ সময় তিনি দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন বলেও মন্তব্য করেন ম্যান্ডেল। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে সশস্ত্র বাহিনী হাবিব ব্যাটালিয়নের অধীনে যুদ্ধ করেছিলেন মোস্তফা খামেনি। আইআরজিসির ঘনিষ্ঠ সহযোগী বাহিনীর অধীনে পরিচালিত এই ব্যাটালিয়নের অনেকেই পরবর্তীতে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার উচ্চ পদে নিয়োগ পান। তাদের মধ্যে কেউ কেউ এখন আইআরজিসির গোয়েন্দা সংস্থার বিভিন্ন অংশে এবং শাসন ব্যবস্থার নিরাপত্তা কমান্ডেরও নেতৃত্ব দিচ্ছেন। যুদ্ধের সময় গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই ইরানের শাসন কাঠামোর ভেতরে এতটা প্রভাবশালী হয়ে উঠেছেন মোস্তফা, যা তাকে সর্বোচ্চ নেতার আসনে পৌঁছে দিয়েছেন বলেও মত অনেকের। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত মোস্তফা খামেনি। পর্দার আড়ালে থেকে ইরানের নীতি নির্ধারণে প্রভাব রাখা ও আর্থিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগে 2019 সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার ইসলামী ফিকাহ সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং তাকে একজন স্বীকৃত জ্যেষ্ঠ ধর্মীয় নেতা হতে হবে। সেখানে মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ পর্যায়ের আলেম হিসেবে গণ্য করা হয় না। ধর্মগুরু বা আয়াতুল্লাহ উপাধিও তার নেই। ইসলামী পণ্ডিত বা মুস্তাহিদ হিসেবেও তিনি স্বীকৃত নন। সংবিধান যে নির্বাহী ও প্রশাসনিক অভিজ্ঞতার কথা বলে সেটিও তার নেই। এসব বিষয়কে কেন্দ্র করে মোস্তফার উত্থান সমালোচনা আরও জোরালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন, বিপ্লবী ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র ধীরে ধীরে বংশানুক্রমিক শাসনের দিকে এগোচ্ছে। চলমান সংঘাত পরিস্থিতিতে সকল সমালোচনাকে পাশ কাটিয়ে মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর অবস্থানে যাবে নাকি কৌশলগত সমন্বয়ের পথে হাঁটবে, সেটাই এখন বড় প্রশ্ন। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তাকে তার জন্মভূমি মাশহাদে দাফন করার কথা রয়েছে, তবে কবে ও কখন হবে খামেনির জানাজা ও দাফন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মাশহাদে খামেনির বাবার সমাধিস্থলেই তাকে দাফনের প্রস্তুতি চলছে। অবশ্য এর আগে ইরাকের বিখ্যাত শহর নাজাফে হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতীকী জানাজা। এতে যোগ দিয়েছে শত শত মানুষ। শিয়া বিশ্বের মধ্যে এই জানাজাকে গভীর শোক ও প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে।
হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সারি সারি কালো পতাকা, কোরআন তেলাওয়াত আর স্লোগানে স্লোগানে মুখরিত ইরাকের বিখ্যাত নগরী নাজাফ। গত ৩রা মার্চ এখানে আয়োজন করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতীকী জানাজা ও শোক মিছিল। শিয়া মুসলমানদের কাছে অন্যতম পবিত্র শহরটি সেদিন ঢাকা পড়ে যায় শোকের ভারী ছায়ায়। প্রতিবাদে অংশ নেন শত শত বাসিন্দা। খামেনি হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেন সমাবেশে অংশগ্রহণকারীরা। কিন্তু কবে ও কখন হবে খামেনির আসল জানাজা ও দাফন? সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মভূমি ইরানের দ্বিতীয় বৃহত্তম ও পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা ফার্স। মাশহাদে রয়েছে খামেনির বাবার সমাধি, সেখানেই তাকে দাফন করার প্রস্তুতি চলছে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ইরাকে আয়োজন করা হয় প্রতীকী জানাজা। এটি একটি প্রতীকী জানাজা। নির্যাতনকারী শক্তি, সাম্রাজ্যবাদী ও আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই আয়োজন। শত্রুরা দেখুক, খামেনিকে হত্যা করলেও তিনি আমাদের হৃদয় ও বিবেকের মধ্যে বেঁচে আছেন। এই জানাজা তাদের চোখে তীক্ষ্ণ কাঁটা হয়ে লাগুক। শিয়া মুসলমানদের কাছে অন্যতম পবিত্র শহর নাজাফ। এখানে খামেনির জন্য প্রতীকী জানাজা বৃহত্তর শিয়া বিশ্বে একজন ধর্মীয় নেতার জন্য গভীর আবেগের বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও সম্ভাব্য প্রতিশোধের ছড়িয়ে পড়া নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের আশঙ্কা, এই হত্যাকাণ্ড আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করে তুলবে। খামেনির মৃত্যু তাই শুধু ইরানের নিজস্ব ঘটনা নয়, বরং এটি পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে একটি বড় ধাক্কা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরানে চলমান হামলায় 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে চাপে রাখতে আগামী দিনগুলোতে প্রক্সি বাহিনী হিসেবে কুর্দিদের স্থল অভিযানে ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে 50,000-এরও বেশি আমেরিকান সেনা অংশ নিয়েছে। এর সাথে আছে 2টি বিমানবাহী রণতরী, 200-টিরও বেশি যুদ্ধ বিমান ও বেশ কিছু বোমারু বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ সামরিক সমাবেশ এটি। কুপার বলেন, সামরিক এই অভিযানের লক্ষ্য এমন সব জায়গায় আঘাত করা যেখান থেকে আমাদের ওপর আক্রমণ হতে পারে। আমরা এ লক্ষ্যেই কাজ করছি এবং ইরানের নৌবাহিনীর সক্ষমতা গুড়িয়ে দিচ্ছি, এমনকি তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই 17টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। সাগর থেকে আকাশ, এমনকি সাইবার স্পেসেও ইরানের ওপর ক্রমাগত আক্রমণ অব্যাহত আছে। এদিকে কেবল বিমান ও নৌপথে হামলা চালিয়ে ইরানকে পরাস্ত করা সম্ভব না, অভিমত বিশ্লেষকদের। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেননি। তিনি বলেছেন, প্রয়োজনে যা দরকার তাই করা হবে। তবে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে, তাহলে তা শুধু সামরিক দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও বিপুল জটিলতা এবং বিশাল চাপ সৃষ্টি করবে। ইরান আয়তনে ইরাকের তুলনায় 3 থেকে 4 গুণ বড় দেশ। ইরাক নিয়ন্ত্রণে রাখাই আমেরিকার জন্য বিপুল ঝুঁকিপূর্ণ ও কঠিন ছিল। সেক্ষেত্রে ইরানে তা আরও ব্যাপক মাত্রায় বাড়বে। বিশ্লেষকদের মতে, ইরানে স্থল অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রচুর অর্থ, মানব সম্পদ ও সময় লাগবে। যুক্তরাষ্ট্রের সেনারা ব্যাপক বিপদে পড়বে। এই প্রেক্ষাপটে মার্কিন কর্তৃপক্ষ ইরান ও সংশ্লিষ্ট অঞ্চল, যেমন ইরাকে অবস্থানরত প্রক্সি বাহিনী কাজে লাগানো যায় কিনা সেই ভাবনায় জোর দিচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে গণ অভ্যুত্থান সৃষ্টি করার জন্য ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের বিরোধী গোষ্ঠী এবং ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের বড় পরিমাণে সামরিক সহায়তা দেয়া যায়।
ইরাক ইরান সীমান্ত ঘেঁষা অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি আছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বাহিনীগুলো প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়ে বিভিন্ন পদক্ষেপের ইঙ্গিত দিয়ে চলেছে। এতে উত্তেজনা আরও বেড়েছে এবং ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে। মঙ্গলবার তারা ডজন খানেক ড্রোন ব্যবহার করে সশস্ত্র কুর্দিদের লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে একই দিনে ট্রাম্প ইরানি কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টি KDPI এর প্রেসিডেন্ট মুস্তাফা হিজরির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে দাবি করেছেন এক কুর্দি কর্মকর্তা। আলাপ আলোচনা ও পারস্পরিক স্বার্থ নিশ্চিত হলে আগামীতে ইরানের পশ্চিমাঞ্চলে সম্ভাব্য স্থল অভিযানে কুর্দি বাহিনীও অংশ নিতে পারে বলে CNN-কে জানিয়েছেন ওই কুর্দি কর্মকর্তা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। পবিত্র মাহে রমজানকে ঘিরে সেখানে শুরু হয় অনন্য সব আয়োজন। চাঁদ দেখার খবর ছড়াতেই মসজিদের পাশে জড়ো হন মানুষ, বাজে ঐতিহ্যবাহী ড্রাম। ইফতার টেবিল সাজে খেজুর, কোলাক, ফলের জুস আর ডাবের পানিতে। তেল মশলার চেয়ে প্রাধান্য পায় প্রাকৃতিক খাবার। তারাবিতে পুরুষ নারী একসাথে অংশ নেন। রাতভর চলে কোরআন তেলাওয়াত। বহুজাতিক এই দ্বীপ দেশে রমজান হয়ে ওঠে আত্মশুদ্ধি আর আধ্যাত্মিক জাগরণের এক মহোৎসব। দেশে দেশে রমজানের আজকের পর্বে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মহিমান্বিত মাহে রমজান ঘিরে পৃথিবী জুড়ে প্রচলিত আছে নানা অনুষ্ঠান আর রীতিরেওয়াজ। এই দেশটিও তার ব্যতিক্রম না। সিয়াম সাধনা পালনের মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ইন্দোনেশিয়ার মুসলমানরা। রহমতের মাসের চাঁদ ওঠার সংবাদ প্রচার হতেই সবাই জড়ো হয় মসজিদের পাশে কোনো খোলা জায়গায়। বিশেষ ধরনের ড্রাম বাজিয়ে পরস্পরকে জানান রমজানুল মোবারকের অভিনন্দন। ইন্দোনেশিয়ায় ইফতার আয়োজনে সবচেয়ে জনপ্রিয় খাবার আবহাম নামের পানীয়। সাথে থাকে সুন্নতি খাবার খেজুর। নারকেল চিনি এবং নারকেল দুধ দিয়ে তৈরি ডেজার্ট কোলাক ইন্দোনেশিয়ান ইফতারের একটি অত্যন্ত জনপ্রিয় আইটেম। রোজার ইফতারে তেল ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলেন এখানকার বাসিন্দারা। সবচেয়ে বেশি গুরুত্ব পায় ফল এবং ফলের জুস। সারাদিন রোজা রাখার পর খেজুর, ফ্রুট ককটেল এবং ডাবের পানির মতো প্রাকৃতিক খাবার ইন্দোনেশিয়ানদের প্রথম পছন্দ। ভারী খাবারের মধ্যে থাকে সিদ্ধ চাল দিয়ে তৈরি খাবার কিসাক, পাকাত নামের সবজি, সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার সোতো পাংকং অন্যতম। মেন্দোয়ান নামক একটি খাবার ইন্দোনেশিয়ার ইফতারে বেশ জনপ্রিয়। ইফতারের পর বেশ গুরুত্ব সহকারে এখানে আদায় করা হয় তারাবির নামাজ। ইন্দোনেশিয়ার মসজিদে মসজিদে পুরুষদের মতো নারীরাও অংশগ্রহণ করেন তারাবির জামাতে। রমজান এলে মুসলমানদের মধ্যে বাড়ে পবিত্র কোরআন তেলাওয়াতের কদর। এখানকার কিছু অঞ্চলে প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে তারাবির পর থেকে সেহরি পর্যন্ত সারা রাতব্যাপী চলে কোরআন তেলাওয়াত উৎসব। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। দেশটিতে আছে ৩০০র মতো জাতিগোত্র আর ৭৫০র মতো ভাষা। ধর্মীয় জীবনযাপনে খুবই আন্তরিক এখানকার মুসলিম জনগণ। আত্মশুদ্ধি লাভের জরিয়া হবে পবিত্র মাহে রমজান। দ্বীপ দেশটির মুসলমানদের এমনটাই আশা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মিশরের রাজধানী কায়রোর বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্যের নিদর্শন সুলতান হাসান মসজিদ। ইসলামী স্থাপত্য শৈলীর এক অনবদ্য নিদর্শন এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং এক সময় এটি ছিল একটি ইসলামী শিক্ষা কেন্দ্র। দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখুন সুলতান হাসান মসজিদ। মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত দ্বিতীয় হাসান মসজিদটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের জন্য একটি মহৎ শ্রদ্ধাঞ্জলি হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৯৩ সালে স্থাপিত এই মাস্টারপিসটি শুধুমাত্র ইসলামিক বিশ্বের প্রতীক নয়, বরং এটি মরক্কোর গর্ব এবং কারুশিল্পের একটি অনন্য নিদর্শনও বটে। আটলান্টিক মহাসাগরের পারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় হাসান মসজিদটি মরক্কোর বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এর বিস্ময়কর মিনারটি ৬৮৯ ফুট উঁচু, যা এটিকে বিশ্বব্যাপী সর্বোচ্চ ধর্মীয় কাঠামোগুলোর কাতারে নিয়ে এসেছে।
ফরাসি স্থপতি মিশেল পিনসেও ডিজাইন করা এই মসজিদটি আধুনিক শিল্পের সাথে প্রথাগত মরক্কোর স্থাপত্য উপাদানগুলিকে খুব নিখুঁতভাবে মিশ্রিত করেছে। এর জটিল টালির কাজ, সূক্ষ্ম স্কুটো প্লাস্টারিং এবং অলংকৃত কাঠের খোদাইগুলি মরক্কান নাগরিকদের কারুকার্যের দক্ষতা প্রমাণ করে। এর বিস্তৃত নামাজঘর সমসাময়িক নকশা নীতিগুলোকে প্রতিফলিত করে। দ্বিতীয় হাসান মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল আটলান্টিক মহাসাগরকে উপেক্ষা করে প্রমণটারিতে এর আশ্চর্য অবস্থান। এই স্থাপনাটি শুধুমাত্র শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্যই দেয় না, বরং পার্থিব এবং ঐশ্বরিকের মধ্যে একটি রূপক সেতু হিসেবে কাজ করে, যা নামাজ পড়তে আসা মানুষকে সৃষ্টির বিশালতা এবং সৌন্দর্য নিয়ে চিন্তা করার জন্য বাধ্য করে। এর স্থাপত্যের মহিমার বাইরে দ্বিতীয় হাসান মসজিদ বিশ্বব্যাপী মুসলমানদের জন্য গভীর ধর্মীয় তাৎপর্য ধারণ করে। রাজা দ্বিতীয় হাসানের নাম অনুসারে মসজিদটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোকেদের মধ্যে সহনশীলতা, শান্তি এবং ধর্মীয় আলোচনা প্রচারকে উদ্বুদ্ধ করে। এর দরজা সকলের জন্য উন্মুক্ত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে আসতে পারেন যে কেউ। এছাড়াও দ্বিতীয় হাসান মসজিদ ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সম্প্রদায়ের প্রচারের কেন্দ্র হিসেবে কাজ করে। এর কোরআনিক স্কুল, লাইব্রেরি এবং জাদুঘর জ্ঞান পিপাসুদের জন্য এক তীর্থস্থান। দ্বিতীয় হাসান মসজিদটি আধুনিকতাকে আলিঙ্গন করার সাথে সাথে তার ইসলামিক ঐতিহ্য সংরক্ষণে মরক্কোর অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। বিশ্বাস, একতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে এটি বিস্ময় এবং শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই সৌন্দর্যে বিস্মিত হতে এবং মরক্কোর ঐতিহ্যের সমৃদ্ধ টেপেস্ট্রিতে নিজেকে নিমজ্জিত করতে ছুটে আসছেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মক্কার হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিলের মধ্য দিয়ে ইসলামের সূচনা। 622 সালে মদিনায় হিজরত ও পরবর্তীতে মক্কা বিজয়ে আরব উপদ্বীপ ইসলামের পতাকা তলে আসে। সৌদি আরব মুসলিম বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র। মসজিদুল হারাম, মসজিদে নববী ও পবিত্র কাবাকে ঘিরে গড়ে উঠেছে ইতিহাস, বিশ্বাস ও বিশ্ব নেতৃত্বের এক অনন্য অধ্যায়। ইসলামের এই তীর্থস্থান ধীরে ধীরে কিভাবে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে, বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 14তম পর্বে সৌদি আরবের মুসলিম ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য নিয়ে থাকছে মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে ইসলামের ইতিহাস পরতে পরতে জড়িয়ে আছে মক্কা মদিনার পবিত্র মাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, ইসলামের উত্থান এবং পবিত্র স্থানগুলোর কেন্দ্র হিসেবে। 570 খ্রিস্টাব্দে মক্কায় রাসূলের জন্ম ও ইসলামের প্রচার, পরে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত এবং খিলাফত স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে বিশ্বের মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 610 খ্রিস্টাব্দে মক্কায় হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে বর্তমান সৌদি আরবে ইসলামের সূচনা হয়। মক্কায় ইসলামের দাওয়াত ও পরবর্তীতে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামের কেন্দ্রস্থল হিসেবে সৌদি আরব বিশ্বের মুসলমানদের প্রধান তীর্থস্থান। ইসলামের আবির্ভাবে 610 থেকে 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের প্রচার শুরু করেন। মদিনায় হিজরতের পর 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। রাসূলের ওফাতের সময় 632 খ্রিস্টাব্দে সমগ্র আরব উপদ্বীপ ইসলামের পতাকা তলে চলে আসে। রাসূলের পর খোলাফায়ে রাশিদিনের শাসনামলে ইসলাম সৌদি আরব থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয় ও অটোমান শাসনামলে পবিত্র মক্কা ও মদিনা মুসলমানদের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে অক্ষুণ্ণ থাকে।
মক্কা ছিল আরবের প্রধান বাণিজ্য ও ধর্মীয় কেন্দ্র। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা মসজিদুল হারাম, যেখানে পবিত্র কাবা শরীফ অবস্থিত। মক্কার মসজিদুন নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ও মাজার, যা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। মদিনার মসজিদে কুবা ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। জাবালের নূর ও হেরা গুহায় প্রথম ওহী নাজিল হয়েছিল। হজের অন্যতম প্রধান রোকন পালনের স্থান জাবালে রহমত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং বহু সাহাবীর কবরস্থান জান্নাতুল বাকি, ঐতিহাসিক উহুদ যুদ্ধের স্থান উহুদ পাহাড়, মসজিদে কিবলাতাইন, যেখানে কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছিল। পাক ইসলামিক যুগের স্থাপত্য শৈলীর জন্য পরিচিত মাদাইন সালেহ সহ বিভিন্ন ধর্মীয় স্থান ইসলামের জন্ম থেকে আজ পর্যন্ত মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে সম্মানিত। সৌদি আরবের মোট আয়তন প্রায় 21,50,000 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 3.5 কোটির বেশি, যার মধ্যে 2.5 কোটির বেশি সৌদিয়ান, বাকিরা বিদেশি, যার ফলে মুসলিম জনসংখ্যা আনুমানিক 3,40,00,000 বা তার বেশি মুসলিম। বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান 14তম। দেশটির রাজধানী রিয়াদে। সৌদি আরবে প্রকাশ্যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনকে উৎসাহিত করা হয় না। এছাড়া অন্যান্য ধর্মের প্রচারের উপরও কঠোরতা রয়েছে। দেশটিতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপাসনালয় নেই। সৌদির পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। দেশটির অধিকাংশ এলাকা শুষ্ক মরুভূমি, মালভূমি ও পর্বতমালা দ্বারা গঠিত। সৌদি আরব মূলত 5টি আমিরাত বা রাজ্যে বিভক্ত। পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত এবং আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অনুসরণ করা হয়। পৃথিবীর 4র্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ সৌদি আরব। দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর হিসেবে বিবেচনা করা হয়। কৌশলগতভাবে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে সৌদি আরবের সুসম্পর্কও রয়েছে। সৌদি আরব জিসিসি, ওআইসি ও ওপেকের সদস্য। দেশটির অর্থনীতি প্রধানত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল। জিডিপির প্রায় 30 থেকে 45% এবং সরকারি আয়ের 55 থেকে 80% আসে পেট্রোলিয়াম খাত থেকে। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক হিসেবে তেল খাতের উপর নির্ভরতা কমাতে সৌদি সরকার ভিশন 2030 কর্মসূচির মাধ্যমে পর্যটন, বেসরকারি খাত এবং বিনিয়োগ বহুমুখীকরণের উপর জোর দিচ্ছে। সৌদি আরবের প্রধান ঐতিহ্যবাহী খাবার কাবসা, মান্দি, জাইরিশ এবং খেজুর। পোশাকের মধ্যে পুরুষরা লম্বা ঢিলেঢালা সাদা পোশাক, থাব এবং মহিলারা কালো আবায়া পরে থাকেন। এছাড়াও মাথার পোশাকে খুতরা ও ইগাল এবং হিজাব প্রচলিত। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ভেনেজুয়েলার পর এবার ইকুয়েডরে মাদক বিরোধী অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইকুয়েডরের সেনাবাহিনীর সাথে যৌথভাবে দেশটিতে চিহ্নিত মাদক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সেন্টকম জানিয়েছে 3 মার্চ রাত থেকে ইকুয়েডরের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক সন্ত্রাস বন্ধ করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। মার্কিন প্রশাসনের এক সূত্রের দাবি, ইকুয়েডরের ভেতরে মাদক সন্ত্রাস এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির সেনাবাহিনীকে সব রকম সহযোগিতা করতেও প্রস্তুত ট্রাম্প প্রশাসন। অভিযান চালিয়ে যেতে ইকুয়েডরের সেনাদের গোয়েন্দা ও নানা রকম অস্ত্র দিয়েও সাহায্য করবে যুক্তরাষ্ট্র। বিশ্বের মাদক পাচারী দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ইকুয়েডর। সেখানে মাদক তৈরি না হলেও বিশ্বের বৃহত্তম 2 কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে এর অবস্থান হওয়ায় দেশটির মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।